বিতর্ক প্রতিযোগিতা স্থান রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়াম রুম। বিষয় অনলাইন শিক্ষা ব্যবস্থা প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিকল্প হতে পারে। প্রথম সদস্য সাব্বির আহমেদ, সপ্তম পর্ব প্রথম শিক। দ্বিতীয় সদস্য মাহফুজ আহমদ, তৃতীয় পর্ব প্রথম শিক। দলনেতা ইহসানুল হক রাব্বি, পঞ্চম পর্ব প্রথম শিক। গাইড টিচার কোথায়? কম্পিউটার টেকনোলজি। স্যার আপনারা সামনে আসেন। কম্পিউটার সায়েন্স টেকনোলজির গাইড টিচার হিসেবে আছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, জুনিয়র ইন্সট্রাক্টর। এবারে আজকের বিতর্কের বিষয় অনলাইন শিক্ষা ব্যবস্থা প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিকল্প হতে পারে। এর বিপক্ষে অবস্থান করছে ইলেকট্রিক্যাল টেকনোলজি। দলের প্রথম সদস্য সাবিয়া খানম স্বর্ণা, তৃতীয় পর্ব প্রথম শিক। দ্বিতীয় সদস্য মোহাম্মদ হাসিবুর রহমান শুভ, তৃতীয় পর্ব প্রথম শিক। এবং দলনেতা মোহাম্মদ আরমান হোসেন, তৃতীয় পর্ব প্রথম শিক। এবং গাইড টিচার মোহাম্মদ মাফিজুল ইসলাম শাকিল, জুনিয়র ইন্সট্রাক্টর। বিষয় অনলাইন শিক্ষা ব্যবস্থা প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিকল্প হতে পারে। আমি যুক্তিসঙ্গত কারণে অনলাইন শিক্ষা ব্যবস্থার পক্ষে আমার মতামত প্রকাশ করছি। প্রথমে আমাদের জানতে হবে অনলাইন শিক্ষা ব্যবস্থাটা কি। অনলাইন শিক্ষা ব্যবস্থা হলো সেই শিক্ষা ব্যবস্থা যেটি আমরা ভার্চুয়ালি বা অনলাইনের মাধ্যমে গ্রহণ করে থাকি। আর প্রচলিত শিক্ষা ব্যবস্থা হলো সেই শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে, চার দেওয়ালের বাইরে সীমাবদ্ধ, চার দেওয়ালের বাইরে ব্যবহারের সুযোগ থাকে না। পরিবর্তন এই জগতের স্থায়ী বিষয়। এই বিষয়ে বিখ্যাত দার্শনিক উন্নতি করতে হলে পরিবর্তিত হতে হবে, আর বিপুল হতে হলে বারবার পরিবর্তিত হতে হবে। পরিবর্তনই এই জগতের নিয়ম। একসময় মানুষ গাছের ছাল কাগজ আবিষ্কার করলো এবং মানুষ কাগজে লেখা শুরু করলো। এখন এসে জায়গা করে দিয়েছে ডিজিটাল স্ক্রিন। সময় বিবর্তনের শিক্ষা ব্যবস্থার এই অমূলক পরিবর্তন এসেছে অনলাইন শিক্ষার তারিখে। দৃষ্টান্তমূলক উদাহরণ বাবার মুখে শুনেছিলাম তিনি নদী পার করে হাই স্কুল জীবনে লেখাপড়া সম্পূর্ণ করেছেন। এরপর নদীতে একটি সেতু করা হয়েছিল। সেই সেতুটি হয়েছিল শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের একমাত্র পথ। তেমনি অনলাইন শিক্ষা আজকে আমাদের শিক্ষা গ্রহণের একমাত্র পথ। বুঝছি না বা বিরোধী দল কেন এই পথটিকে ব্যবহার করতে চাচ্ছেন না, যেখানে অনলাইন বিশ্বের সকল তথ্য ভান্ডার এবং জ্ঞান থাকা সত্ত্বেও চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকি। তাহলে আমাদের নতুন বোকা আর কেউই নয় মাননীয় মডারেটর। বাংলাদেশ আজও কাগজের তৈরি বই ব্যবহার করে পাঠদান করা হয়, যার ফলে প্রতি বছর কাগজ বই ছাপাতে প্রায় 1740 কোটি টাকা ব্যয় করা হয়। শিক্ষা খাতের এটি একটি বড় অংশ। শুধু তাই নয়, প্রচলিত শিক্ষা ব্যবস্থার ফলে শিক্ষা প্রতিষ্ঠানের তৈরি বাতা পরিচালনা করতে শিক্ষা খাতে বিপুল একটি অর্থ পরিমাণ ব্যয় হয়। তবে যদি তা না করা হয়ে অনলাইন শিক্ষা ব্যবস্থায় করা হতো, তাহলে এই খরচ অনেকাংশ কমে আসতো। সেটা হয়তো বা এককালীন, এটা বারবার করা লাগতো না প্রতি বছরের মতো। শুধু তাই নয়, গুগলে সার্চ দিয়ে দেখলে আমরা দেখতে পাই প্রতি বছর কাগজ তৈরির জন্য প্রায় 400 কোটি গাছ কেটে ফেলা হয়, যা অনুসারে 35%। ফলে আমরা বুঝতে পারি যে অনলাইন শিক্ষা ব্যবস্থা পরিবেশের জন্য কতটা উপকারজনক। কিন্তু প্রচলিত শিক্ষা ব্যবস্থা কাগজের অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য অকল্যাণকর। অনলাইন শিক্ষা ব্যবস্থার সুবিধাও রয়েছে আমাদের মডেলটা। ভৌগোলিক সীমানার বাইরে জ্ঞান নিতে পারা। একটি চার দেয়ালের মধ্যে জ্ঞান সীমাবদ্ধ থাকতে পারে না, তাকে ভৌগোলিক জ্ঞান নিতে হয়। এর জন্য তাকে হয়তো বিদেশে বা উচ্চশিক্ষার জন্য বাইরে পড়ালেখা করতে যেতে হয় একজন শিক্ষার্থীকে। কিন্তু অনলাইন শিক্ষার মাধ্যমে এটি বিদেশে যাওয়া লাগে না, তার দ্বার প্রান্তে এসে শিক্ষা বসে থাকে। কিন্তু আমার পক্ষপাত দল হয়তো বা এটি জানেন না, বা জানলেও এটি স্বীকার করতে যাচ্ছেন না। যাতায়াতের সুবিধা আছে অফলাইন বা প্রচলিত পন্থায় যদি আমরা শিক্ষা ব্যবস্থা পরিচালনা করি, যাতায়াতের অসুবিধা দেখা যায়, যাতায়াতের খরচ দেখা যায়, যেটি অনলাইন শিক্ষায় লাগে না। বড় বড় বিল্ডিং করার দরকার পড়ে প্রচলিত শিক্ষা ব্যবস্থায়, যেটি অনলাইনে লাগে না। লেখাপড়ার জন্য খরচ কম লাগে এবং সময়ও বাঁচায়। আমরা যদি বৈশ্বিক প্রেক্ষাপটে দিয়ে আলোচনা করি, যুক্তরাষ্ট্র, ইউএসএ, কানাডা, এছাড়াও বিশ্বের বড় বড় দেশ চীন, জাপান, জার্মানি এগুলো অনলাইন শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে। কেন গুরুত্ব দিচ্ছে? কারণ এটি সময় এবং অর্থ দুটোই বাঁচায়। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির অনলাইনে 350টিরও বেশি ডিগ্রি প্রোগ্রাম সম্পূর্ণ অনলাইন পরিচালনা করে। এছাড়াও কোর্সেরা, ইডিএ এর মতন প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের হার্ভার্ড এবং এমআইটি এর মতন বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলো তারা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে। কেন উন্মুক্ত করে দিয়েছে? যেন মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় যুক্তরাষ্ট্রের প্রায় 98% বিশ্ববিদ্যালয় 2020 সালের পর থেকে
কারিকুলাম বড় অংশ একটি অনলাইনে নিয়ে এসেছে। কেন নিয়ে এসেছে জানো? সবাই শিক্ষা গ্রহণ করতে পারে, সবাই শিক্ষা থেকে যেন বঞ্চিত না হয়। ওপেন ইউনিভার্সিটি 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে দুটো শিক্ষা বর্তমানে তারা আধুনিক ডিজিটাল শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করছে এবং বিশ্বের প্রায় 17 লক্ষ শিক্ষার্থীকে পাঠদান করছে। এছাড়াও ইউনেস্কো এবং বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী করোনা মহামারীর সময় বিশ্বের প্রায় 1.6 বিলিয়ন শিক্ষার্থী পড়াশোনা বন্ধ হয়ে যায়, কিন্তু অনলাইনের মাধ্যমে এটি কাজ করেছে। আমার বিরোধী দলও কিন্তু এই অনলাইন শিক্ষা গ্রহণ করে আজ এই পর্যন্ত উঠে এসেছে। গবেষণায় দেখা যায় রিসার্চ ট্রাস্ট অফ আমেরিকা একটি গবেষণায় দেখা গেছে শিক্ষার্থীরা তুলনামূলক 25% থেকে 60% তথ্য বেশি ধারণ করতে পারে অনলাইন শিক্ষার মাধ্যমে। মাননীয় মডারেটর, জেনারেটিভ এআই, ভার্চুয়াল রিয়েলিটি এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমরা যদি তার দেয়ালের মধ্যে ক্লাসরুমের একমাত্র বিকল্প মনে করি, আমরা ভবিষ্যৎ থেকে পিছিয়ে পড়বো। অনলাইন শিক্ষা কেবল বিকল্প নয়, বরং এটি আগামী শিক্ষা ব্যবস্থা, স্মার্ট শিক্ষা ব্যবস্থা এবং এটাই ভবিষ্যৎ। অনেকেই সামাজিকরণের দোহাই দিয়ে অনলাইন শিক্ষার প্রতিযোগিতা করে, কিন্তু আমরা ভুলে যাই ভার্চুয়াল প্ল্যাটফর্মে দলগত কাজ, ডিসকাশন করা সবই করা যায়, সামাজিক যোগাযোগ করা যায়, সামাজিকরণের কাছে এটি কোনো বাধা নয়। মহোদয়, আমি বলতে চাই যে করোনা মহামারীর সময় আমরা শিখেছি যে অনলাইনে সব তখন আলো হয়ে পড়ে, অনলাইন শিক্ষা যখন প্রদীপের মতো আলো দেয়। অবশেষে এটাই বলতে চাই, চার্লস ডারউইন বলেছিলেন প্রজাতিগুলোর মধ্যে তারাই টিকে থাকে না, তারা সবচেয়ে বেশি শক্তিশালী, বরং তারাই টিকে থাকে যারা পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়। তাই আমি বিরোধী দলকে বলবো, আপনার পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিন, তাহলে আপনারা এগিয়ে যাবেন। আমার বিরোধী দল হয়তো আজ মনে করছে অনলাইন শিক্ষা ব্যবস্থা একটি মজা, কিন্তু এটি মজা নয়। আমি তাদেরকে লেখক জয় আর্মিদের একটি উক্তি মনে করে দিতে চাই যে এভরি জোক ইজ এ টাইনি রেভলিউশন এন্ড দ্য রেভলিউশন মাস্ট নেভার স্টপ। ধন্যবাদ মাননীয়। এবারে অনলাইন শিক্ষা ব্যবস্থা প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিকল্প হতে পারে এই বিষয়ে বিপক্ষে অবস্থান করছে ইলেকট্রিক্যাল টেকনোলজি। আসছে ইলেকট্রিক্যাল টেকনোলজি দলের প্রথম বক্তা সাবিয়া খানম স্বর্ণা, তৃতীয় পর্ব প্রথম শেপ। সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আজকে আমাদের বিতর্কের বিষয় অনলাইন শিক্ষা ব্যবস্থা প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিকল্প হতে পারে। উপযুক্ত তথ্যের ভিত্তিতে আমি এবং আমার দল বিপক্ষে অবস্থান করছি। আমরা সত্যিকে বিশ্বাস করি একটি স্ক্রিন একজন শিক্ষকের জায়গা নিতে পারে? উত্তর স্পষ্ট মাননীয় বিচারক মন্ডলী, এটি কখনোই না। অনলাইন শিক্ষা ব্যবস্থা কেবলমাত্র শিক্ষা সহায়ক মাত্র, এটি কখনোই বিকল্প নয়। প্রথমত, শিক্ষা শুধুমাত্র তথ্য সংগ্রহ নয়, এটি মানবিক যোগাযোগ, অভিজ্ঞতা এবং সামাজিক বিকাশের মাধ্যমে অনলাইন শিক্ষা ব্যবস্থা সেই অভিজ্ঞতাকে ভূমিকে সম্মুখীনে দাঁড় করিয়েছে মাননীয় মডারেটর। দ্বিতীয়ত, অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেমন বিজ্ঞান, প্রকৌশল বা চিকিৎসা হাতে কলমে শেখা জরুরি। অনলাইন মাধ্যমে ব্যবহারিক শিক্ষা কখনোই পুরোপুরিভাবে শেখা সম্ভব নয়। যদি অনলাইনে বিকল্প সম্ভব হতো মাননীয় মডারেটর, তাহলে কি আমার প্রতিপক্ষতা দেখে বলবে যে একজন ডাক্তার শুধু এবং শুধুমাত্র ইউটিউব প্ল্যাটফর্মের ভিডিও দেখে সার্জারি শিখতে পারবে? তবে আমি তোমাদের সচেতন বলবো, কোনো ধরনের সার্জারির প্রয়োজন হলে তারা যেন সেই ইউটিউব থেকে শেখা ডাক্তারের স্বর্ণাপন্ন হয়। মাননীয় মডারেটর, আপনি, আমি এবং আমরা সকলেই দেখতে চাই তারা ঠিক কতটা সাহসিকতার সঙ্গে সেই ডাক্তারের চেম্বারে যেতে পারেন। মাননীয় বিচারক মণ্ডলী, কারিগরি শিক্ষা ব্যবস্থার প্রবিধান 2022 অনুযায়ী 60 থেকে 70% ব্যবহারিক শিক্ষা এবং 30 থেকে 40% কেবলমাত্র তাত্ত্বিক শিক্ষার উপরে নির্ভর করে। এ থেকে আমরা স্পষ্ট ধারণা পাই যে ব্যবহারিক শিক্ষা ঠিক কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই সাপেক্ষে আমি আমার মাননীয় প্রতিপক্ষ দলের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই, তারা অনলাইনে ব্যবহারিক শিক্ষা প্রশিক্ষণ নেওয়ার ঠিক কতটুকু সুযোগ পেয়েছে, আর সুযোগ পেলেও তার মাধ্যমে কতটুকু ফলাফল অর্জন করেছে? আশা করি যাওয়ার আগে উত্তরটি জানিয়ে যাবেন। তৃতীয়ত, আমি কথা বলবো ইনইকুয়ালিটি নিয়ে। আপনি বলেছেন অনলাইন শিক্ষা ব্যবস্থার সময় সাশ্রয়ী, কিন্তু কিভাবে নিশ্চিত হবেন যে সেসব শিক্ষার্থী একই সুযোগ একই সময়ে পাবে? প্রশ্ন রইল প্রতিপক্ষ দলের কাছে। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের মতো অঞ্চলে শিক্ষার্থী তারা কতটুকু প্রযুক্তিগতভাবে উন্নত সেই খোঁজটি নেবেন। শুধু তাই নয় মাননীয় মডারেটর, এর সাথে রয়েছে ইন্টারনেটের অভাব, ডিভাইসের সমস্যা। শিক্ষার্থীদের তো পিছিয়ে দেয়, পাশাপাশি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সমস্যাগুলোর কথা আর নাই বা বলুন। তাহলে কি আমার প্রতিপক্ষ দল এখানে বৈষম্য তৈরি করছে না মাননীয় মডারেটর? যেখানে একজন শহরের ছাত্র হাই স্পিড ইন্টারনেট পাচ্ছে, সেখানে একজন গ্রামের ছাত্র সামান্য ইন্টারনেটও পাচ্ছে না, আর সেখানে হাই স্পিডের ইন্টারনেট তো বিলাসিতা মাত্র। এখন আমরা কথা বলবো ফেস টু ফেস লার্নিং নিয়ে, অর্থাৎ মুখোমুখি শিক্ষা। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথের একটি গবেষণা থেকে দেখা গেছে দেশের বেশিরভাগ কলেজ শিক্ষার্থী অনলাইনের তুলনায় ফেস টু ফেস কোর্সগুলোতে বেশি কার্যকরী বলে মনে করেন এবং টাইম ইন্টারাকশন, তাৎক্ষণিক ফিডব্যাক, সামাজিক দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর দলগত কাজের সুযোগ তৈরি করে, যা আমাদের শেখার প্রক্রিয়াকে আরো শক্তিশালী করে এবং আমাদের মনোভাব গড়ে তুলতে সাহায্য করে। যেমন ধরেন, শিক্ষক সামনে থেকে বুঝিয়ে দিবে, আপনি শিক্ষককে সামনাসামনি কোয়েশ্চেন করতে পারবেন এবং পরিবেশটাকে বেশ মনোযোগী বলে মনে হবে। আশা করি আমার প্রতিপক্ষ দল কখনো ভার্চুয়াল লার্নিং এর জগৎ থেকে বের হয়ে এসে
এসে ফেস টু ফেস লার্নিং এর উপকারিতা উপলব্ধি করতে পারবে এবং বুঝতে পারবে এটি কতটি এফেক্টিভ। আর মাননীয় মডারেটর, যদি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলি তাহলে বলতেই হবে শিক্ষার্থীদের একটা বড় অংশ অনলাইনে ক্লাসে তারা সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা সময় অপচয় করে। ফলস্বরূপ তারা মানসিকভাবে বিষণ্ণতায় ভুগে, যাকে ফেসবুক ডিপ্রেশন বলেও জানা হয়। এটা তখনই ঘটে যখন বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কারণে নিজেকে অন্যদের সাথে তুলনা, নিজেকে ছোট করে দেখা, একাকিত্ব বা মানসিক চাপ বাড়ার মতো অনুভূতি হয়ে থাকে। মাননীয় মডারেটর, এই অনলাইন শিক্ষা ব্যবস্থা যে কি পরিমাণে ভয়াবহ তা যদি আমাদের বিচক্ষণ প্রতিপক্ষ দল বুঝতেন তাহলে তারা কোনো বিবেক দিয়ে পক্ষে কথা বলতেন না। এজন্যই মালালা ইউসুফজাই বলেছিলেন, একটি বই, একটি কলম এবং একটি শিশু, এই তিনটি জিনিসই বিশ্বকে পরিবর্তন করতে পারে। মাননীয় মডারেটর, তিনি কখনোই বলেননি অনলাইন শিক্ষা ব্যবস্থা বিশ্বকে পরিবর্তন করতে পারে। এটি শুধুমাত্র একটি বিকল্প পদ্ধতি। শুধু মালালা ইউসুফজাই বলেননি, নেলসন ম্যান্ডেলা, কার্ল সাগেন কেউই কখনো বলেননি অনলাইন শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা সমাজে ভালো কিছু বয়ে আনতে পারে। মাননীয় মডারেটর, তারা শুধু আমাদের জাতিকে দিতে পেরেছে শিক্ষা ধস, যেটা জাতির জন্য মোটেও কাম্য নয়। মাননীয় মডারেটর, অনলাইন শিক্ষা ব্যবস্থা ধসের কথাই যদি বলি তাহলে মনে করিয়ে দিতে হয় 2020 সালের করোনাকালীন সময়ের কথা। বাংলাদেশে প্রায় 3,80,00,000 শিক্ষার্থীর মধ্যে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। মোট শিক্ষার্থী 18.7 শিক্ষার্থী অনলাইনে টেলিভিশন রিমোট লার্নিং এ অংশ নিয়েছিলেন, অর্থাৎ প্রায় 81% বেশি শিক্ষার্থী এই লার্নিং এ সংযুক্ত হতে পারেনি। মাননীয় মডারেটর, এটা আমার বলা কথা নয়, এটা ইউনিসেফের 2023 16 মার্চের একটি প্রতিবেদন মাত্র। তাও আমার প্রতিপক্ষ দল এক এক সুরে একইবার বলবে অনলাইন শিক্ষা ব্যবস্থা প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিকল্প। পরিশেষে বলে দিতে চাই পরিপক্ষ দলকে, যদি আপনারা বলেন অনলাইন শিক্ষা বিকল্প তাহলে কি আপনারা স্বীকার করছেন এটা সর্বক্ষেত্রে কার্যকর? আর যদি না মনে করে থাকেন তাহলে এটাকে পূর্ণ বিকল্প বলে কতটা চলবে আশা করি জানিয়ে দেবেন। ধন্যবাদ মাননীয় ধন্যবাদ। অনলাইন শিক্ষা ব্যবস্থা প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিকল্প হতে পারে। এবারে পক্ষে অবস্থান কম্পিউটার সায়েন্স টেকনোলজি দলের তৃতীয় সদস্য আসছে, মাহফুজ আহমেদ, তৃতীয় পর্ব, প্রথম শ্রেণী। হ্যালো, 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 ওকে, হ্যালো, থাকবো না কোন বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎ কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাখি। ধন্যবাদ মাননীয় মডারেটর এবং উপস্থিত বিজ্ঞ বিচারক উপস্থিতি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় অনলাইন শিক্ষা ব্যবস্থা প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিকল্প হতে পারে। মাননীয় মডারেটর, আমি এই প্রস্তাবনার পক্ষে আমার যুক্তি উপস্থাপন করছি এবং আমার প্রথম বক্তার বক্তব্যকে পূর্ণ সমর্থন দিচ্ছি। মাননীয় মডারেটর, সভ্যতা স্থির কোনো বিষয় নয়, সভ্যতা পরিবর্তনশীল। আমরা এখন 4 দেওয়ালের ক্লাসরুমের শিক্ষা নিয়ে আলোচনা করতেছি। আমরা 4 দলের শিক্ষা ব্যবস্থা 4 দেওয়ালের মধ্যে ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছি বিরোধী দলের মতামত অনুযায়ী। আজ প্রযুক্তির যুগ মাননীয় মডারেটর, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দিকে আগাচ্ছি। মাননীয় মডারেটর, আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, ফার্স্ট ডিজিটাল রিপাবলিক কান্ট্রি ইস্তোনিয়ার নাম হয়তো বিভক্ত দল শুনেছে। সেখানকার 99% শিক্ষা ব্যবস্থায় অনলাইন। মাননীয় মডারেটর, এবং শুধু তাই নয়, ইস্তোনিয়া একটি ইউরোপিয়ান কান্ট্রি। মাননীয় মডারেটর, ইউরোপ আধুনিক বিশ্বের সবথেকে উন্নত মহাদেশগুলোর একটি, এবং এই ইউরোপে PISA এর র‍্যাঙ্ক অনুযায়ী ইস্তোনিয়া বর্তমানে ইউরোপের শীর্ষ অবস্থান করছে। মাননীয় মডারেটর, ইস্তোনিয়া কিভাবে শীর্ষস্থানে উঠলো? মাননীয় মডারেটর, ইস্তোনিয়া শীর্ষস্থানে উঠেছে এই অনলাইন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। শুধু তাই নয় মাননীয় মডারেটর, উন্নত বিশ্বের আরো কিছু দেশ, সিঙ্গাপুর, কোরিয়া একই দিকে এগোচ্ছে। সিঙ্গাপুর এবং কোরিয়াতে প্রায় 50% এরও বেশি অনলাইন শিক্ষা ব্যবস্থা থেকে তারা ঢুকে গেছে এবং আগামীতে 100% রূপান্তরিত হবে। শুধু তাই নয়, চীন, জাপান সহ সব উন্নত দেশগুলো অনলাইন শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দিচ্ছে। মাননীয় মডারেটর, আমার যুক্তরাষ্ট্র, আমার প্রথম
বক্তা দিয়েই গেছে উদাহরণগুলো এবং ইউনিভার্সিটি কোর্সগুলো। শুধু তাই নয়, আমাদের বিরোধী দলের প্রথম বক্তা বলেছেন প্র্যাকটিক্যালের বিষয়টা। আমি একটু মনে করিয়ে দিতে চাই মাননীয় মডারেটর, ইলেকট্রিক ডিপার্টমেন্টে মাল্টিজার, প্রোটিওস, সার্কিট ল্যাবের মতো সফটওয়্যার দিয়ে তারা সার্কিট ডিজাইন থেকে শুরু করে। তারা ভুলে যাচ্ছে এই মাধ্যমটা অনলাইনে, তারা ভুলে যাচ্ছে অনলাইন শিক্ষা ব্যবস্থার জেরে তারা এই পদ্ধতি অনুসরণ করছে মাননীয় মডারেটর। শুধু তাই নয়, ইন্ডিয়ার সবথেকে বড় টেকনিক্যাল প্রতিষ্ঠান আইআইটি এর প্রত্যেকটি পরীক্ষা মাননীয় মডারেটর ডিজিটাল কুইজ পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে, যার মাধ্যমে হাজার হাজার সার্কিট নষ্ট হয় না। আমরা একটি কম্পিউটার স্ক্রিনে হুবহু একই সার্কিটের মতো সার্কিট ডিজাইন করে সেটা যদি ভুল হয় তাহলে ওটা অটোমেটিক স্ক্রিনে ব্লাস্ট হয়ে যায়, সেটা দ্বারা আমাদের কোনো ক্ষতিও হয় না মাননীয় মডারেটর। শুধু তাই নয়, তারা বলেছে চিকিৎসা ক্ষেত্রে আমি মনে করিয়ে দিতে চাই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ভিআর সার্জারি পদ্ধতির কথা, ভিআর সার্জারি প্র্যাকটিসের কথা। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ভিআর পদ্ধতিতে সার্জারি প্র্যাকটিস করে মাননীয় মডারেটর, এবং এই পদ্ধতি গবেষণায় দেখা গেছে 21% বেশি সফল তারা। বর্তমান পদ্ধতি থেকে 21% বেশি সফল। তারা হয়তো ভুলে যাচ্ছে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগোচ্ছি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025 সালে ফিউচার অফ জবস রিপোর্টে বলেছে আগামী 5 বছরের মধ্যে কর্মক্ষেত্রে কিছু সংখ্যক ম্যানুয়াল মানুষ চাকরি হারাবে। তারা কারা চাকরি হারাবে মাননীয় মডারেটর সেখানে উল্লেখ করা হয়েছে যারা এআই কোডিং, ডেটা সায়েন্সের প্রতি পারদর্শী থাকবে না। এআই কোডিং, ডেটা সায়েন্স সবগুলো তো অনলাইন প্ল্যাটফর্মে শেখা যায় মাননীয় মডারেটর। এটা যদি আমরা না শিখতে পারি, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না, আমরা হারিয়ে যাবো মাননীয় মডারেটর। শুধু তাই নয়, কিউএসএর রিপোর্টে 2025 সালের রিপোর্ট অনুযায়ী অনলাইনে শিক্ষা প্রচলিত শিক্ষার থেকে 77% শিক্ষার্থী বেশি সফল হয়েছিল মাননীয় মডারেটর। শুধু তাই নয়, তারা বলেছে অনলাইন শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা। আমি মনে করিয়ে দিতে চাই এআই প্রক্টরিং সিস্টেমকে, যার চোখ ফাঁকি দেওয়া 100% অসম্ভব, সুতরাং এখানেও জবাবদিহিতা রয়েছে মাননীয় মডারেটর। স্বাস্থ্য ঝুঁকির কথা, স্বাস্থ্য ঝুঁকি তো সবকিছুতেই থাকে মাননীয় মডারেটর। ডায়াবেটিস হলে আমরা চিনি খাওয়া বাদ দিই, কিন্তু চামচ দিয়ে চিনি তোলা বাদ দিই না মাননীয় মডারেটর। ব্লু লাইট ফিল্টার ইন ডিসপ্লে আছে, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2020 রুল জারি করেছে, যার মাধ্যম হলো 20 মিনিট পর 20 ফুট দূরত্বে 20 সেকেন্ড তাকালে সেটা ক্ষতি হবে না মাননীয় মডারেটর, আমরা স্বাস্থ্য ঝুঁকি থেকে বেঁচে যাব। শুধু তাই নয়, মানবিক সামাজিক দিকে কথা বলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটা রিপোর্টে বলেছে বর্তমান বিশ্বের কিছুদিন পরে ভার্চুয়াল কোলাবোরেশন হবে সবথেকে বড় স্কিল। ভার্চুয়াল কোলাবোরেশনের মাধ্যমে সামাজিকতা আনা যায় মাননীয় মডারেটর। আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে এসেছি মাননীয় মডারেটর। শেষে আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই, কবি নজরুল ইসলামের একটা কবিতা সংকল্প, যেটা দিয়ে আমি শুরু করেছি। আমি তার শেষের লাইনে যদি পাঠ করি, পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আবার আকাশ ছুঁয়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতে উঠবো। সম্মানিত বিচারক মণ্ডলী, আমাদের প্রতিপক্ষ ও এখানে উপস্থিত সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত সভাপতি, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাকে এখানে বিতর্কের প্রতিযোগিতার বিষয়টা হচ্ছে অনলাইন শিক্ষা ব্যবস্থা প্রচলিত শিক্ষা ব্যবস্থা বিগত হতে পারে। আমিও আমার টিম এর বিরুদ্ধে অবস্থান করছি না, বিপক্ষে অবস্থান করছি। আমার প্রতিপক্ষ কিছুক্ষণ আগে অনলাইনে অনেক গুণগান পেয়ে গেছে। তারা হয়তো শুধু স্ক্রিনে সীমাবদ্ধ রেখে দেখছে, কিন্তু শিক্ষাতে শুধু শেখা নয়, শিক্ষা হলো আদর্শ মানুষ তৈরি করা একটি কারিগর, যারা আদর্শ মানুষকে তৈরি করে, সামাজিক শিক্ষায় মানুষকে শিক্ষিত করে। তাদের প্রথম বক্তায় একটি কথা বলে গেছিল যে খরা বন্যার সময় উন্নত শিক্ষা নেওয়ার মাধ্যমে শিক্ষা নেওয়া সম্ভব, কিন্তু খরা বন্যার সময় তো মানুষের জীবন বাঁচাতেই তারা ব্যস্ত, তারা কিভাবে শিক্ষা গ্রহণ করবে? শিক্ষা মানুষকে জীবন ধারণে সাহায্য করে, কিন্তু প্রচলিত শিক্ষা সেটাকে আরো বেশি করে। কিন্তু অনলাইন শিক্ষা কিভাবে মানুষকে যে গভীরভাবে চিন্তা শক্তি বাড়াবে সেটা আমার বোঝা যাচ্ছে না। শিক্ষা নিয়ে মহাত্মা গান্ধী বলেছেন শিক্ষা হলো মানুষের দেহ ও মন আত্মার বিকাশ ঘটায়, কিন্তু আসল কথা হলো হচ্ছে অনলাইন শিক্ষা ব্যবস্থা কিভাবে একটি মানুষের আত্মা ও দেহের বিকাশ ঘটাতে পারে। প্রতিপক্ষ দলের কাছে আমার প্রশ্ন থেকে গেল।
মাননীয় বিধায়ক মন্ডলী, অনলাইন শিক্ষা ব্যবস্থার ফলে যোগাযোগের অনেক দূরত্ব বেড়ে যাচ্ছে। যখন আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস করবো তখন কিন্তু আমরা ক্লাসে উপস্থিত হবো না। ক্লাসে উপস্থিত না হওয়ার ফলে আমরা শিক্ষক ও ছাত্রের মধ্যে যে বন্ডিংটা তৈরি হয় তা আমাদের কোনোদিনই তৈরি হবে না। চিত্র শিক্ষক ও ছাত্রের মাধ্যমে যে মধুর সম্পর্ক তৈরি হয় তা কোনোদিনই সঠিকভাবে তৈরি হবে না। কারণ কি, আমরা তো হাজার হাজার মাইল দূরে অবস্থান করি, তাহলে কিভাবে আমাদের এই বন্ডিংটা তৈরি হবে? শিক্ষককে আমাদের শুধু শিক্ষা দেয় তা কিন্তু নয়, শিক্ষক আমাদের বিভিন্ন গুণে গুণান্বিত করে। সততা, সহনতা, সহনশীলতা, এসব গুণ আমাদের সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাননীয় মডারেটর, শিক্ষায় ব্যবস্থা করে প্রযুক্তিগত বৈষম্য দেখা যাচ্ছে। আমাদের দেশে অনেক শিক্ষার্থীদের দেখা যাচ্ছে ইন্টারনেট, স্মার্টফোন বা কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটি নেই বললেই চলে, বিশেষ করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে কম্পিউটার সুবিধাগুলো নেই বললেই চলে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে একটা জরিপে দেখা গেছে যে 41.6% মানুষের কাছে এখনো ইন্টারনেট সেবা পৌঁছায়নি। প্রায় বাংলাদেশের 8 কোটি মানুষের কাছে এখনো ইন্টারনেট সেবা নেই। তাহলে ইন্টারনেট সেবা যদি তাদের কাছে নাই থাকে তাহলে তারা কিভাবে সেখান থেকে শিক্ষা অর্জন করবে? মাননীয় মডারেটর, 8 কোটি মানুষ যদি শিক্ষা গ্রহণ করতে নাই পারে তাহলে কি তারা মূর্খভাবে জীবনযাপন করবে? তারা তাহলে কিভাবে দেশের উন্নতির স্বার্থে নিজেকে যোগদান করবে? মাননীয় মডারেটর, অনলাইন শিক্ষার ফলে ব্যবহারিক বিষয় অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে। কারণ কি, অনলাইন শিক্ষার ফলে যদি ব্যবহারিক ক্ষেত্রে কমে যেতে নাই যেত তাহলে কারণ তারা এই ক্লাসে বা কলেজে উপস্থিত থাকছে না। অনলাইন শিক্ষার ফলে তারা বিভিন্ন অনলাইন ক্লাস বা মনিটরিং এর মাধ্যমে বা ক্লাস করার মাধ্যমে তারা কি শিখে নিচ্ছে, কিন্তু ডাক্তার ও ইঞ্জিনিয়ারিং সেক্টরে এটা কখনোই গুরুত্ব দিতে পারে না। মাননীয় মডারেটর, ডাক্তার ও ইঞ্জিনিয়ার সেক্টরগুলোতে দেখা গেছে যে প্র্যাকটিক্যাল ও ল্যাব ফ্যাসিলিটি অনেক বেশি দিতে হয়, নাহলে দক্ষ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া যায় না। এগুলো ডাক্তার কি অনলাইনে শিক্ষা গ্রহণের মাধ্যমে সার্জারির বিষয় ঠিক করে শিখতে পারবে না? মাননীয় মডারেটর, এগুলো দক্ষ ইঞ্জিনিয়ার কি অনলাইনে ক্লাস করার মাধ্যমে দক্ষ ইঞ্জিনিয়ার হতে পারবে? মাননীয় মডারেটর, তা তো কোনোদিনই সম্ভব না। মাননীয় মডারেটর, যেহেতু আমার প্রতিপক্ষ এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করতে এসেছে, তারা হয়তো ভুলে গেছে যে তারা নিজেরাই স্বচক্ষে এখানে পড়া করতে এসেছে। যদি তারা অনলাইনে পড়তে তাহলে তারা বাইরে গেলে করছে, এখানে কেন করছে? যদি তাদের এখানেই পড়ছে তাহলে এটাই প্রমাণিত হয় যে অনলাইন শিক্ষা ব্যবস্থা বৈধ শিক্ষা ব্যবস্থা বিকল্প হতে পারে না। মাননীয় মডারেটর, এটার সাথে আমাদের যে দলে একমত হয়েছে তাদের জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। মাননীয় মডারেটর, যেহেতু শিক্ষা ব্যবস্থা বিভিন্ন ধরনের খারাপ দিক ও ভালো দিক রয়েছে, পরে এটা বলা যায় যে পড়ার নামে হাতে এলো মরণ নেশার জাল, ডিভাইস হতে নষ্ট হচ্ছে আগামীর ভবিষ্যৎ কাল, আসক্তি আর স্ক্রিন টাইম বাড়ছে জ্যামিতিক হারে, মুক্তি পাবে কেমন করে যান্ত্রিক কারাগারে? অনলাইন শিক্ষা ব্যবস্থা একটি চমৎকার সহায়ক হতে পারে আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, কিন্তু বিকল্প হতে পারে না। মাননীয় মডারেটর, যেহেতু কাগজের ফুল যেমন দেখতে সুন্দর হয় কিন্তু গন্ধ নেওয়া যায় না, ঠিক তেমনই অনলাইন শিক্ষা ব্যবস্থা থেকে সহায়ক করা যাবে কিন্তু বিকল্প করা যাবে না। মাননীয় মডারেটর, আমাদের বাস্তবে কোনোদিনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে না। মাননীয় মডারেটর, সকলকে জানাই আমার থেকে সালাম। আসসালামু আলাইকুম। ব্র্যান্ড হ্যালো। চার দেয়ালের গণ্ডি থেকে চার আলো, প্রযুক্তির হাত ধরে হোক শিক্ষার আরো ভালো। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিচার মন্ডলী, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই বিতর্ক, যেখানে নির্ধারিত বিষয় হচ্ছে যে অনলাইন শিক্ষা ব্যবস্থা প্রচলিত শিক্ষা ব্যবস্থায় বিকল্প হতে পারে। এর পক্ষ দ্বারা দলের হিসেবে আমি সভাপতি বক্তব্য দিতে এসেছি। প্রথমে আসি আমাদের বিরোধী দলের যে কথা বলেছিল, তারা হয়তো বা চতুর্থ শিল্প বিপ্লবে এসেও প্রাচীনতাকে ছাড়তে পারেনি। যদি এই প্রাচীনতাকে ছাড়তে না পারে তাহলে হয়তো বা আপনাদের সাংঘাতিক আগানো সম্ভব হবে না। কারণ আমরা দেখেছি পৃথিবীতে একসময় রাজনীতি করতো ডাইনোসর, যে ডাইনোসরকে এখন দেখা যায়নি। কেন দেখা যায়নি সেটা হয়তো জানেন, কারণ তারা যুগের সাথে তাল মিলাতে পারেনি। এবং
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সূর্য। লেখকের কাছে যোগাযোগ মাধ্যম হিসাবে যখন ফোন ছিল, সে ঠিকই জানাতে পেরেছিল যে আমার চাকরিটা হয়ে গেছে। কিন্তু আপনারা যদি প্রাচীন কালকে ধরে রাখতে পারে, তাহলে হয়তো বা আপনাদের বেলা অবশ্য কোথায় যাবে তা আমার কাছে কখনো যে পাঠশালা কিংবা তারা হচ্ছে সামাজিকতাকে দেখতে পাচ্ছে, কিন্তু সামাজিকতা হয়েছে। আমি একটা প্রমোদ চৌধুরী একটা উক্তি বলতে চাই যে গুরু শুধু উঠতে সাজে মাত্র। তিনি আমাদেরকে শিক্ষা দ্বারা পথ দেখাতে পারে, কিন্তু তিনি আমাদের মস্তিষ্কের মধ্যে শিক্ষা ধর্ম দিতে পারেন, যা আমাকে নিজেভাবে অর্জন করতে হবে। যে পড়াশোনার মনোযোগ কোথায় আসে, কোনো জিনিসের মধ্যে মনোযোগ আসে ডোপামিনের মাধ্যমে। যে ডোপামিনটা তৈরি হয় কোনো জিনিসের মধ্যে যখন আমার অ্যাট্রাক্টিভ তৈরি হবে, সেই অ্যাট্রাক্টিভ থেকে কাজ করা হবে। এখন আমাদের অনলাইন শিক্ষা ব্যবস্থায় পিডিএফ কিংবা অ্যাট্রাক্টিভ ভাবে যখন ক্লাস তৈরি হয়, তখন শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক বিপ্লব দেখতে পেয়েছি। যা হচ্ছে ন্যাশনাল একটা গবেষণা অনুযায়ী দেখা গেছে যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকে প্রায় 60 থেকে 70 গুণ শিক্ষা ব্যবস্থা উন্নতি করেছে অনলাইন শিক্ষা ব্যবস্থা। এখানে তারা একটা সামাজিকতাকে উল্লেখ করেছে, যা বলেছে শিক্ষক দ্বারা সামাজিকতা। আপনাকে সেই শিক্ষকের কথা বলেছেন যে শিক্ষক দ্বারা ধর্ষণ হচ্ছে 13 বছরের একটা শিশু। আপনাদের একটা জিনিস দেখতে চান, ছাত্রী শিক্ষকের অশালীন ফোন ফেলা, তারপর সামাজিক কিংবা অভদ্রতা শিক্ষার নামে র্যাগিং, তারপরে হচ্ছে আছে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের শারীরিক মানসিক ভাবে অত্যাচার, তারপর ছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষক আটক, কিংবা মাদ্রাসার ছাত্রী নিজেকে যেতে শিক্ষক দ্বারা। এই সব কিছু নিয়ে এসেছে বাংলাদেশের বিখ্যাত গণমাধ্যম থেকে, প্রথম আলো, ডেইলি স্টার কিংবা অন্যান্য গণমাধ্যম থেকে কিছুদিন আগে রিপোর্ট হয়তো আপনারা চেক করে দেখতে পারেন। আরেকটা জিনিস আসি, সেটা হচ্ছে ওয়ান ভার্সেস ওয়ান শিক্ষা ব্যবস্থা আমাদের অনলাইন চালু আছে, যেটা হয়তো আপনারা জানেন না। এই জন্য আপনারা বলেছে যে অনলাইনে প্রশ্ন করতে পারে না কিংবা অনলাইন শিক্ষকের থেকে সমাধান দিতে পারে না। আসলে ওয়ান ভার্সেস ওয়ান শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা একটা শিক্ষার্থীকে তার সঠিক জ্ঞান দিতে পারি। এবং এখানে আমরা তারা একটা জিনিস বলেছে যে অনলাইনে হয়তো বা শিক্ষক থাকে না। আসলে অনলাইনে শিক্ষক থাকে, শিক্ষক থাকে না বলে এমন কোনো কথা নয়। শিক্ষকের মাধ্যমে যে আমরা শিক্ষা দান করবো, সেটা হচ্ছে অনলাইন হোক কিংবা অফলাইন হোক। আপনাদের রিসার্চটা হয়েছে অনলাইনের মাধ্যমে। আপনাদের হয়তো বিপক্ষে ধরনের কোনো বক্তাদের হয়তো আইডল থাকতে পারে, আইমান সাদিক কিংবা রাব্বি রহমানের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটর কিংবা শিক্ষার্থী অনলাইন থেকে পেয়েছে। এবং সাব্বির রহমানের মতো যে কন্টেন্ট ক্রিয়েটর আমাদের ফিজিক্স শিখায়, তাকে কোথা থেকে পেয়েছেন? অনলাইন থেকে। আইমান সাদিক কোথা থেকে শিক্ষা দেয়? সেটা হচ্ছে অনলাইন থেকে। তাহলে অনলাইন যদি এত বিস্তার হতে পারে, তাহলে আপনার প্রচলিত শিক্ষা ব্যবস্থা কোন জায়গাতে দিয়ে দেওয়া আছে? আসলে উত্তর দিয়ে দেবেন। কাছে একটা জিনিস ব্যাখ্যা করতে চাই যে বর্তমানে বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল দেশ, এবং উন্নয়নশীল দেশের মধ্যে অনেক ঝয় ঝামেলা থাকতেই পারে, কিন্তু উন্নত দেশের ক্ষেত্রে কি সেটা লক্ষণীয় হয় না? উন্নত দেশ যেখানে অনলাইন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশকে উন্নত দেশে রূপান্তর করতে পারেছে, সেখানে আমাদের বাংলাদেশের সমস্যা কোনো জায়গায় নেই। তাদের একটা জিনিস দেখাতে চাই যে ইউনেস্কো বা হচ্ছে ইউনেস্কো একটা রিপোর্ট অনুযায়ী ইউএসএ মার্কিন সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনলাইন ডিগ্রি ও অনলাইন কোর্সের মাধ্যমে ব্যবস্থাপনা বিনিয়োগ করেছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা আগের থেকে প্রায় 60 থেকে 70 বার শিক্ষা বেশি গ্রহণ করতে পারছে। তারপর হচ্ছে দ্বিতীয়ত আসি চীন হচ্ছে স্মার্ট এডুকেশন অফ চীনা। মানসম্মত শিক্ষা ব্যবস্থা অনলাইনের মাধ্যমে তাদের শিক্ষার্থীদেরকে তারা প্রচুরভাবে অনলাইনের মাধ্যমে শিক্ষা দিয়ে থাকতেছে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ যেটাকে বলা হয় ইন্ডিয়া, আমাদের প্রতিবেশী দেশ, সেই প্রতিবেশী দেশের মধ্যে SWAYM নামে একটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা অনলাইনে শিক্ষা দিচ্ছে স্টুডেন্টের মাধ্যমে, যা বিশ্বে প্রায় দ্বিতীয় স্থান। 1.3 কোটি শিক্ষার্থী শিক্ষা করতেছে অনলাইন মাধ্যমে। তারা বললো যে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কোথায় শিখাবে। আমি তো কম্পিউটার স্টুডেন্ট কিংবা আপনারা যদি ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, আপনাদের ইলেকট্রিক্যালের ফার্স্ট যে প্র্যাকটিক্যাল আছে, সেই প্র্যাকটিক্যাল উপকরণটা দেখবেন তো কোথা থেকে নেওয়া হয়েছে? একমাত্র অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমে। এবং কম্পিউটার স্টুডেন্টরা যখন প্রোগ্রামিং শেখার প্রয়োজন হয় কিংবা যদি কোনো জিনিস জানার প্রয়োজন হয়, আমরা হয়তো চ্যাটিংয়ের সাহায্যে অথবা অনলাইনের মাধ্যমে বিভিন্ন কোর্স থেকে জেনে নিই, যা আমাদেরকে শিক্ষার ক্ষেত্রে আরো মান উন্নয়ন করেছে এবং শিক্ষার ক্ষেত্রে প্রচুরতা দান করেছে। আপনাদের কাছে প্রশ্ন থাকবে যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা যদি এতই আমাদেরকে শিক্ষা গ্রহণের দিকে এগিয়ে দিতে পারে, তাহলে বাংলাদেশের বেকারত্ব সমস্যা, বাংলাদেশের সমাজের সমস্যা, এগুলো কেন তৈরি হচ্ছে? আশা করি উত্তর দিয়ে যাবে। ধন্যবাদ মারিবালা, ধন্যবাদ। ধন্যবাদ এহসানুল হক রাফিকে। এবারে আসছে বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ আরমান হোসেন, তৃতীয় পর্ব, প্রথম শিফট। হ্যালো। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে বিতর্কের বিষয় নিয়ে খেলা করা হয়েছে অনলাইন শিক্ষা ব্যবস্থা প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিকল্প হতে পারে। যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি।
অনলাইন পথ দেখাতে পারে, কিন্তু পথ চলা শেখায় না। প্রচলিত শিক্ষার গভীরতা ভার্চুয়াল দুনিয়ায় ধরা পড়ে না। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, প্রথমেই বলতে চাই, প্রচলিত শিক্ষা শুধু বইয়ের জ্ঞান দেয় না। প্রচলিত শিক্ষা শুধু আমাদের বইয়ের জ্ঞান দেয় না, এটা একটি মানুষকে পরিপূর্ণ সত্তা হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। শ্রেণীকক্ষের শিক্ষক ও শিক্ষার্থী সরাসরি যোগাযোগের মাধ্যমে যে আমাদের একটা শেখার পরিবেশ তৈরি হয়, তা কোনো ভার্চুয়াল দুনিয়ায় পূর্ণতা পায় না। এখানে শিক্ষার্থীর শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ, নৈতিকতা, সহপাঠীর সাথে খেলাধুলা, মেলামেশা, দলগত কাজ ইত্যাদির মাধ্যমে যে বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জন করে, এই অভিজ্ঞতা অনলাইনে বোঝা আর অমাবস্যার চাপ দেয় একই বিষয়। মাননীয় সভাপতি, ইউনেস্কোর একটি রিপোর্ট অনুযায়ী উন্নয়নশীল দেশগুলোতে 40% শিক্ষার্থীর কাছে অনলাইন শিক্ষার প্রয়োজনীয় প্রযুক্তি নেই। তাহলে কি তারা শিক্ষা থেকে বঞ্চিত থাকবে? কবি সম্রাট, জগৎ বিখ্যাত কবি, তিনি বলে গিয়েছেন, তিনি সবসময় 4 দলবন্দি শিক্ষা এবং যান্ত্রিকতার বিরোধিতা করেছেন। তাই তো বলি, হতাহত দিয়ে যেমন যুদ্ধ জয় করা সম্ভব নয়, ঠিক তেমনই অনলাইন শিক্ষার মতো ভঙ্গুর, অনলাইন শিক্ষার মতো যান্ত্রিক, অনলাইন শিক্ষার মতো আবেগহীন শিক্ষাকে কখনো পশ্চিমকালেও পুরো সমাজের পরিবর্তন করা কখনো সম্ভব নয়। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ বারবার প্রযুক্তির জয়গান গাইছে, কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, তারা সবসময় এটা ঘোর বিরোধিতা করেছেন। তারা বলেছেন, শিক্ষা হলো একটা সজীব প্রাণ মাত্র, শিক্ষা একটি সজীব প্রাণ, যেটা কখনোই অনলাইনের মাধ্যমে শেখা সম্ভব নয়। কম্পিউটার প্রোগ্রাম কি কখনো একটা শিক্ষকের স্নেহবাতাসী চাউনি পূরণ করতে পারে, যা একজন শিক্ষার্থীর জীবনকে বদলে দেয়? মাননীয় সভাপতি, ইউনিসেফ এবং বিউনিসেফের তথ্য মতে করোনাকালীন সময় প্রায় 18 মাস সময় গিয়েছে, ধরতে গেলে 2 বছর। এই 2 বছরে বাংলাদেশে মাত্র 18.7% শিক্ষার্থী আমাদের অনলাইন কার্যক্রমে শিক্ষা গ্রহণ করতে পেরেছে, কিন্তু বাকি যে 80% শিক্ষার্থী ছিল, তারা তো অনলাইন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। তারা কি তারা মূল্য থাকবে? তাহলে কি তারা জাতির মূল্যবান সন্তান হিসেবে থাকবে? তাহলে কি তারা বাবা-মায়ের কান্নার কারণ হবে? প্রচুর হলো বিপক্ষ দলের দলদের কাছে আশা করি যুক্তি প্রমাণ করবে, তিনি উত্তর দিয়ে যাবেন, তারা কিভাবে শিক্ষা গ্রহণ করবে। মাননীয় সভাপতি, শুধু আমরা গ্রামাঞ্চলে যদি তাকাই, তাহলে দেখতে পাই যে এই অংশগ্রহণের হার করোনাকালীন সময় গ্রামাঞ্চলে ছিল 15.9%, খুবই নগণ্য 15.9%, এবং শহর অঞ্চলে ছিল 28.7%, অর্থাৎ গ্রামের একটা বিশাল অংশ শিক্ষা থেকে বঞ্চিত ছিল। আবার সামের জরিপ অনুযায়ী আমরা দেখতে পাই বাংলাদেশে প্রায় 55% শিক্ষার্থী মানসম্মত ইন্টারনেট পায় না। অনেক পরিবারের কাছে তো একটা সুন্দর স্মার্টফোন নেই, তাহলে তারা কিভাবে করবে? 2024-25 সালে হেলথি মাইন্ড স্টাডি অনুযায়ী প্রায় 49% শিক্ষার্থী দীর্ঘমেয়াদী একাকিত্বে ভোগে। সরাসরি সামাজিক মিথস্ক্রিয়া না থাকায় শিক্ষার্থীদের মধ্যে আইসোলেশন সিনড্রোম তৈরি হয়। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা যখন প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করে সংজ্ঞায়িত করছিলেন, তখন প্রতিপক্ষ হয়তো মঞ্চে ঠিকই ছিল, কিন্তু তাদের মন ছিল অন্য কোথাও। তাই তারা বারবার ভিন্ন সুরে গান দিয়ে আমাদের সামনে অনলাইন শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করছে। আসলে তাদের যদি ন্যূনতম জ্ঞান থাকতো, তাহলে তারা প্রথমে আমাদের সামনে হার স্বীকার করে নিত। আসলে একটা কথা আছে, কেমন বলা আছে, পাগলের সুখ মনে মনে। আসলে মনে হয় সেই বিষয়টা আমাদের কাছে প্রতিপক্ষ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আর প্রতিপক্ষ অনলাইনে করে ডজন ফেল অর্জন করে আমাদের সমাজটাকে একদম অনলাইন শিক্ষা শিক্ষিত করতে তৌফিক দান করুক। প্রতিপক্ষ, মাননীয় সভাপতি, শিক্ষা ব্যবস্থার সবচেয়ে আমাদের ব্যবহারিক শিক্ষা ব্যবস্থা, যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা রয়েছে, প্রচলিত শিক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে শিক্ষকের সরাসরি নজরদারি। শিক্ষকের সরাসরি নজরদারি। একজন শিক্ষক শুধু পড়ান না, তিনি অনুপ্রেরণা দেন, পথ দেখান, ধৈর্য দিয়ে দেন। আমার মনে হয় কি বিপক্ষ শিক্ষকের সরাসরি নজরদারি এই কথাটি কোনদিন শোনেন নাই। শুনবেন কি করে? যত প্রতিবন্ধী পরীক্ষার খাতে রসগোল্লা পাওয়া অনলাইন শিক্ষার্থী। মাননীয় সভাপতি, আজকের এই সুন্দর আয়োজনে আপনাদের একটা ছোট্ট ভুল হয়েছে। আপনাদের এই আজকে সুন্দর আয়োজনে ছোট্ট একটা ভুল হয়েছে। ভুলটা কি? আপনারা যদি আমাদের সামনে থাকতেন, বিজ্ঞপ্তি দিবস করা নিজ নিজ ভাষা থেকে প্রতিযোগিতা অংশগ্রহণ করতো, আমরা তাদেরকে স্ক্রিনে বড় বড় করে দেখতে পেতাম, তাহলে আমরা আজকে প্রতিযোগিতা সুন্দর হতো। কারণ অনলাইন শিক্ষা ব্যবস্থা এত জঘন্য এবং এত নির্দিষ্ট শিক্ষা ব্যবস্থা, তাই আপনি আক্ষেপ করে বলেছিলেন স্ক্রিনের আলোয় জ্ঞান আসে, কিন্তু হৃদয়ের ছোঁয়া পায় না। শিক্ষকের চোখের ভাষা ছাড়া কি কখনো শিক্ষা পরিপূর্ণতা পায়? অনলাইন শিক্ষা ব্যবস্থার কমন বিষয় হচ্ছে স্ক্যাম। অনলাইন শিক্ষা ব্যবস্থার একেবারে কমন বিষয় হচ্ছে একটা স্ক্যাম। অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট, পেজ খুলে 100% জব গ্যারান্টি, ইউএসএ ইউরোতে পড়ার সুযোগ, সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি অহরহ প্রশ্নের দুনিয়ায় বর্তমান যেমন দেখা যায়, কিন্তু টাকা নেওয়ার পর তারা উধাও। তখন আমার সামনে অনলাইন শিক্ষার্থীর মাথায় থাকে। নভেম্বর 2021 সালে প্রকাশিত পত্রিকা আমি আপনাদের সামনে শোনাতে পারি, এবং হাজারো সাফায়ের আব্দুল রহমানের কথা আপনাদের শোনাতে পারি, যারা জীবনযুদ্ধে হেরে গেছে। হ্যাঁ, মানে মডারেটর, যারা জীবনযুদ্ধে হেরে গেছে অনলাইন শিক্ষা স্ক্যামে পড়ে। আচ্ছা বলে বিজ্ঞ প্রতিপক্ষ আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ দর্শক শ্রোতা। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো
দূরত্ব আজ জয় করেছে প্রযুক্তির এই দাঁত, অনলাইন শিক্ষা একক, শিক্ষার নতুন সম্মান। ধন্যবাদ মানে আমরা আমি আবার কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে একটা আফসোসের বিষয় হচ্ছে, যখন বিতর্ক করতে আসি তখন বিরোধী দল এবং পক্ষ দলের মনোযোগটা থাকা প্রয়োজন, কিন্তু আমাদের বিরোধী দলের হয়তো সেই মনোযোগটা ছিল না, কারণ আমরা তাদের প্রশ্ন উত্তর অনেক আগে দেখছি যেগুলো আমরা বারবার রিপিট করে আমাদের সবার প্রশ্ন করি। আছে যে বারবার হচ্ছে গ্রাম এলাকায়, আপনারা হয়তো বা জানেন না 2024 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারী হার মোট জনসংখ্যার প্রায় 53 থেকে 58.4%, যা শিক্ষাবাসী মোবাইল কিংবা ইন্টারনেট ব্যবহার করে থাকে। এই জন্য এই ঠুনকো অজুহাত দিয়ে কখনো অনলাইন শিক্ষাকে আপনি বঞ্চিত করতে পারেন না। আপনাকে একটা তথ্য দিতে চাই, এসএস ভার্চুয়াল পরীক্ষার সময় একজন শিক্ষার্থী অনলাইন কোর্সের মাধ্যমে সে ভার্চুয়ালি প্রায় 4টা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এই শিক্ষাকে আপনি প্রত্যন্ত এলাকায় দিতে পারতেন। আপনাদের একটা সমস্যা হচ্ছে, আপনারা যে জিনিসটা চোখের সামনে হচ্ছে সেই জিনিসটা দেখতে পাচ্ছেন না, কারণ আপনার ল্যাবে যখন একটা শিক্ষক সেই অনুযায়ী শিক্ষা দিতে পারে না, তখন আপনাদের এই ভুলটা আপনি দেখতে পান না যে এই শিক্ষক আমাকে শিক্ষা দিতে পারছে না। যখন আমার এই শিক্ষক এই প্রয়োজনীয় শিক্ষা দিতে পারছে না, তখন আমি বিকল্প হিসেবে দিতে পারি অনলাইন শিক্ষা ব্যবস্থা, যার পক্ষে আপনারা অলরেডি বলে গেছেন যে বিকল্প কোনো পথ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। তাদের আরেকটা জিনিস নজরদারিটা হয়তো জানেন না, এআই টুলস এর মাধ্যমে যে কি নজরদারিটা হয় হয়তো আপনারা জানেন না থেকে বলতেছেন না, কারণ আপনি যখন পরীক্ষা দিবেন অনলাইনে কিংবা যখন আপনি এক ট্যাব থেকে অন্য ট্যাবে চলে যাবেন, তখন অটোমেটিক সেটা ক্র্যাশ হয়ে যাবে, যেটা হচ্ছে আমার এআই রিসার্চের মাধ্যমে কাজ হয়ে থাকে। এবং আরেকটা জিনিস চাই যে শিক্ষা ব্যবস্থা এখন চলছে প্রযুক্তি বিপ্লবের মাধ্যমে, যেখানে একজন রিক্সা চালকের কাছে একটা স্মার্টফোন থাকতে পারে। আমরা প্রত্যন্ত এলাকায় কখনো সঠিক শিক্ষকদের মূল্যায়ন করতে পারি না, কিন্তু অনলাইনের মাধ্যমে আমরা সেই সব প্রত্যন্ত গ্রাম এলাকার ছেলেমেয়েদেরকে অনেক অ্যাট্রাকটিভ লেভেলে শিক্ষা গ্রহণ করতে পারছি। অক্সফোর্ড, হার্ভার্ড কিংবা এমআইটির মতো বিশ্ববিদ্যালয়ে কোর্সগুলোকে তারা অনেক ওপেন এবং ফ্রি করে দিচ্ছে, যেটা আপনারা হয়তো দেখতে পারেন এবং এখান থেকে জ্ঞান অর্জন করতে পারেন, যেটা হয়তো আপনাদের স্কিল ডেভেলপমেন্ট ক্ষেত্রে কাজে লাগবে। এই বলে বলছি যে খানাকাটি মতো একাডেমি, যেখানে আমাদের শিক্ষার ক্ষেত্রে একটা মান উন্নয়ন করেছে, সেখানে অনলাইন শিক্ষা ব্যবস্থায় বিকল্প হতে পারে এবং একমাত্র পথ হতে পারে। এই আশা থেকে শেষ করছি আমার বক্তব্য। ধন্যবাদ মাননীয় ধন্যবাদ সবাইকে। এবারে চুক্তির প্রভাব খণ্ডন করতে আসছে বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ আরমান হোসেন। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দল বারবার একটি কথাই বলছে যে অনলাইন শিক্ষা সাশ্রয়ী এবং সুবিধাজনক, কিন্তু দ্বিমত আমার এক জায়গায়, যে শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীর মনস্তাত্ত্বিক বিকাশ হবে না, যেখানে সরাসরি প্রশ্ন করার কোনো সুযোগ নেই, তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়ার কোনো সুযোগ নেই, শিক্ষা ব্যবস্থাকে আমরা সুবিধা বলতে পারি? সুলভ মানে সঠিক মানহীন শিক্ষা সস্তা হলো তা কখনো জাতির জন্য মঙ্গলকর হতে পারে না। প্রতিপক্ষ দলের দলনেতা বলে গেলেন আমরা নাকি তাদের পুরো প্রশ্নের উত্তর দিই। প্রশ্নের উত্তর দিব, সময় তো সামনে আছে। আপনি প্রশ্ন করেছিলেন যে আপনারা যখন কোনো সার্কিট কাজ করেন, কম্পিউটার দিয়ে আপনারা কাজ করেন। আচ্ছা, মানলাম আপনারা কম্পিউটার দিয়ে সাথে কাজ করেন, আমাদের এখানে হাতের কোনো কাজ নেই, কিছু সময়ের জন্য ধরে নিলাম। আচ্ছা ধরেন কোনো এক জায়গায় আগুন লেগেছে, তাহলে কি আপনি কম্পিউটার দিয়ে ঠিক করবেন? সঠিকভাবে থাকতে হবে। মাননীয় সভাপতি, শ্রীমদ ভগবদ্গীতার 2য় অধ্যায় 22 নম্বর শ্লোক রয়েছে যে ভাষা যথা বিয়ায় নবানে গৃহণাতি নরপরিণানি তথা শরীরানি বিয়ায় জিন্না নরনানি সংজাতি নবারে দেহি। এটার অর্থ হচ্ছে যে আমরা পুরাতনকে ত্যাগ করে নতুনকে ধরবো, কিন্তু প্রতিপক্ষরা তারা পুরাতন জিনিস ত্যাগ করে নতুন জিনিস নাম অনলাইন শিক্ষাকে ধরতে গিয়ে নিজের অস্তিত্বকেই ভুলে ফেলেছেন। মাননীয় সভাপতি, ওনারা আমাদেরকে সবসময় একটা বিষয় বুঝাচ্ছেন যে অনলাইন শিক্ষা করা সবসময় প্রাধান্য দিচ্ছে, অনলাইন শিক্ষাকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে আমাদের শিক্ষার্থীকে ওনারা একবার নেগলেক্ট করছেন। আমি একটা প্রশ্ন করেছিলাম আপনাকে, উত্তর দিয়ে জানি, এরকম যে আমাদের 80% যে শিক্ষার্থী রয়েছে, 80% শিক্ষার্থী কিভাবে শিক্ষায় অংশগ্রহণ করে, কিভাবে পড়বে, সেটিকে আমি পূর্ণ উত্তর পাইনি। কিভাবে তারা শিক্ষা গ্রহণ করবে সেই পূর্ণ উত্তরটা পাইনি। পূর্ণ উত্তর না দেওয়ার মাধ্যমে আপনি নিজেই পিঠে সংগত হয়েছেন এবং আপনি আমাদের সাথে মাথা করতে বাধ্য হয়েছেন। তাই তো বলি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর, তাই বিশ্বাস না করে, তাই তর্ক না করে আমাদের সাথে একে হাত মিলে বলে প্রচলিত শিক্ষা ভারতে করতে জ্ঞানের আলো পরতে করতে। আশা করি লিঙ্গ প্রতিপক্ষ বুঝতে পেরেছেন। আর আপনারা যদি বুঝতে না পারেন, তাহলে ইংরেজি সাহিত্যের যে বড় একজন রাইটার থমাস এরিকসন, তিনি আপনাদের জন্য একটা লেখা লিখেছেন, আপনাদের একটা বই লিখেছেন, যেটা হচ্ছে সারাউন্ডেড বাই।
আসলে রেজাল্ট যেভাবে তৈরি হয়েছে, দুইটা দলের যুক্তি তর্ক এবং তথ্য পরিবেশনা, ভাষার ব্যবহার সবগুলো প্রায় দুইটা দলেরই খুবই কাছাকাছি এবং ব্যবধানটা ছিল 10 মিনিটে। শুধুমাত্র যুক্তি খণ্ডনে একটা দল একটু বেশি এগিয়ে, যে কারণে একটা দল খুব অল্প ব্যবধানে বিজয়ী হচ্ছে। তো আজকের এই দ্বিতীয় ইভেন্টের বিষয় ছিল অনলাইন শিক্ষা ব্যবস্থা প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিকল্প হতে পারে। এই বিষয়ের উপর অনুষ্ঠিত প্রতিযোগিতায় আজকে বিজয়ী দল হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজি।